দশম শ্রেণীর বন্ধুরা, আজ কিন্তু তোমাদের সামনে একটা ভাইটাল ভিডিও নিয়ে হাজির হয়েছি। কোন সাবজেক্ট? আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব হিস্ট্রি সাবজেক্ট। এই হিস্ট্রি সাবজেক্ট মানেই বেশি করে পড়তে হয়, তাই আমি বলবো যে বেশি করেতে পড়তেই হবে, কিন্তু আমাদের সময়টা কিন্তু কাছেই চলে আসছে, অর্থাৎ আস্তে আস্তে এগিয়ে চলে আসছে। তাই আমি বলবো যে এখন কিন্তু ইলেকশনের জন্য সব স্কুলই ছুটি আছে, বেশিরভাগ স্কুলই অর্থাৎ 99% স্কুলই ছুটি আছে ধরে নিতে পারো। তাই এই ছুটির সময়ে কিন্তু আমাদের পড়ার সময়টা কিন্তু একটু বেশিই পাচ্ছি। তাই আমরা আর দেরি না করে কি করব, সেই পড়াগুলো করে ফেলবো। যদি আমরা পড়াগুলো করে নিতে পারি তাহলে কি হবে, তাহলে আর আমাদের কোনো সমস্যাই ছুঁতে পারবে না। তাই দেখো, বিগত বছরগুলোর ন্যায় চলো, বিগত বছরে অর্থাৎ 26 সালে যারা, অর্থাৎ একদম সবচেয়ে শেষে 26 সালে তোমাদেরই দাদা দিদিরা কিন্তু পরীক্ষা দিয়েছে। এই তোমাদের দাদা দিদিরা যখন পরীক্ষা দিয়েছে, তারাও কিন্তু এই চ্যানেল থেকে অর্থাৎ দ্য লার্নিং চ্যানেল থেকে কিন্তু 100% কোশ্চেন কমন পেয়েছে। তোমরা একটু জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে, আর না হলে সরাসরি দ্য লার্নিং চ্যানেলে গেলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে ওখান থেকে কী ধরনের কোশ্চেনগুলো শেয়ার করা হয়। আর যে কোশ্চেনগুলো শেয়ার করা হয় সেগুলো উত্তর সময় শেয়ার করা হয়, তাহলে তোমাদের কিন্তু খাটতে হয় খুবই কম। তাই আমি বলবো আর দেরি না করে তোমরা পড়াটা শুরু করে দাও। আজকে কিন্তু তোমাদের হিস্ট্রি সাবজেক্ট শেয়ার করব, কিন্তু তার আগে বলবো যে দ্য লার্নিং চ্যানেলে কেন আসবে। দেখো, লার্নিং চ্যানেলে আসলে পরে দেখো 5টা সাবজেক্ট, অর্থাৎ তোমাদের এই মাধ্যমিকের কিন্তু 5টা সাবজেক্ট কিন্তু এখান থেকে শেয়ার করা হয় উত্তর সমেত। তাই আমি বলবো, আর এই 5টা সাবজেক্ট কী কী না, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। বিশেষত ইংলিশ আর বেঙ্গলি তো এখান থেকে 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। তাই চ্যানেলের সাথে যুক্ত থাকো, দেখবে যে তোমরাও কিন্তু সফলতা পাবে। তাই 8 থেকে 12 পর্যন্ত এই চ্যানেলে সবই কিন্তু পাওয়া যাবে। তো একটুখানি ধৈর্য ধরে থাকতে হবে, এবং ধৈর্য ধরে থাকলেই কিন্তু সফলতা 100% আসবে। তাই আজকে শেয়ার করব হিস্ট্রি সাবজেক্টে, কিন্তু হিস্ট্রি সাবজেক্টের প্রথম চ্যাপ্টার থেকে, অর্থাৎ ইতিহাসের ধারণা কিন্তু অনেক বড় চ্যাপ্টার। এই অনেক বড় চ্যাপ্টার হওয়ার সত্ত্বেও কিন্তু এখান থেকে শেয়ার করব কি না, আজকে 8 নম্বর পার্ট শেয়ার করব, তাহলে কিন্তু চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপরে এখান থেকে পরে কিন্তু আমরা কি করব না, টেস্ট এক্সামের জন্য বা একদম ফাইনালের জন্য আরও কোশ্চেন শেয়ার করব সুন্দরভাবে, সেগুলো কিন্তু পড়বে, তাহলে কিন্তু আর অসুবিধা হবে না। তো আজকে শেয়ার করব, দেখো এই চ্যাপ্টারটি, দেখো আমি একটা বই নিয়ে বসেছি। কোন বইটা? ইতিহাস ও পরিবেশ, এই বাণী সংসদের এই বইটা নিয়ে, ক্লাস 10-এর এই বইটা নিয়ে বসেছি। দেখো, এই বাণী সংসদের এই বইটাতে না মানস ভট্টাচার্য এবং বিকাশচন্দ্র সাহা, এই বইটাতে ডিটেলস কিছু পাওয়া যায়। তাই আমি এই বইটা নিয়ে বসি, এবং যার কাছে যে বই আছে তাতে কোনো অসুবিধা নেই। যার কাছে যে বই আছে সে সেই বই নিয়ে বসবে, তাহলে আর কোনোই অসুবিধা হবে না, কিন্তু চ্যাপ্টারটা একটু মনে রেখেই বসতে হবে। তো আজকে 8 নম্বর পার্ট শেয়ার করার সাথে সাথে কি হয়ে যাবে না, তোমাদের এখান থেকে যে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু উত্তর সময় শেয়ার করা হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। দেখো, পড়বো, আর একটুখানি পড়বার কোশ্চেনগুলো কিন্তু আমি আগেই সিলেক্ট করে রেখেছি, সেগুলো লিখে নেব। তো দেখো, এখানে 16 নম্বর পাতায় দেখো এই কী দিয়েছে। দেখো, এই সমসাময়িক অর্থাৎ সাময়িক পত্র এবং সংবাদপত্র, বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ, এটা কিন্তু আজকের হেডিং। তো আধুনিক ভারতে ঔপনিবেশিক পর্বে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বীজ রোপণ করতে সাময়িক পত্র ও সংবাদপত্রের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ দেখো, এই জাতীয়তাবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে সংবাদপত্র বা এই সাময়িক পত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জাতীয়তাবাদের সাপেক্ষে জনমত গড়ে তোলার বা গঠন করার জন্য প্রথমেই দরকার শিক্ষা এবং সমাজ সংস্কারের রাস্তায় হাঁটা। তাহলে কি লাগবে? শিক্ষা লাগবে, লেখালে লাগবে। সাময়িকভাবে বা এই সাময়িক পত্র এবং সংবাদপত্র এক্ষেত্রে এক বিশেষ ভূমিকা পালন করে। তো ইংরেজদের হাত ধরেই এদেশে প্রথম এই সাময়িক পত্রিকার সংবাদপত্র সূচনা হয়েছিল। কিন্তু দেখো, এই সূচনা হওয়া সত্ত্বেও কী হয়েছিল, সেই ইংরেজরাই কিন্তু হাত ধরে নিয়ে এসেছিল। কিন্তু আজ কি হয়েছে না, তবে এই অচিরেই ভারতীয়রা এক্ষেত্রে এগিয়ে আসেন। ইতিহাসের উপাদানগুলির হিসাবে সংবাদপত্র বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো দেখো, এগুলো কী কী? দেখো, সংবাদপত্র থেকেই ব্রিটিশ সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি এবং তার সমালোচনা, ভারতীয়দের প্রতিবাদ প্রভৃতি সম্পর্কে জানা যায়।
সংবাদপত্র না থাকলে পরে তো আমরা সেই সময় কিছুই জানতে পারতাম না। এখন যেমন মিডিয়া এত সক্রিয় যে অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা জানতে পারি, বাট সেই সময়টা কিন্তু আমাদের জানার রাস্তা ছিল এই সংবাদপত্র বা সাময়িক পত্রিকাতেই। 2 নম্বর দেখো, 19 শতকে ভারতীয় সমাজ এবং ধর্মে প্রচলিত বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে সমাজ সংস্কারকরা কীভাবে প্রতিবাদ সোচ্চার হয়েছিল তা এই সমকালীন সংবাদপত্র থেকেই জানা যায়। 3 নম্বর দেখো, ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধী জনমত গঠন এবং জাতীয়তাবাদী চেতনার উন্মেষের বিষয়টি তৎকালীন সংবাদপত্র থেকে পরিস্ফুট হয়। ভারতে প্রথম প্রকাশিত সংবাদপত্র ছিল জেমস অগাস্টাস হিকি সম্পাদিত ইংরেজি ভাষার সাপ্তাহিক বেঙ্গল গেজেট। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সালটা কত? 1780। বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্রের মধ্যে জন ক্লার্ক মার্কস ম্যান সম্পাদিত মাসিক দিগদর্শন 1818 খ্রিস্টাব্দে ছিল প্রথম। এটাও ইম্পর্টেন্ট, এটাও দাগিয়ে নাও। এরপর আমরা চলে আসবো যে এই 17 পাতাতে এসেই এখানে উপর দিকে খালি কোশ্চেন, অর্থাৎ প্রতিটা লাইনে একটা দুটো করে কিন্তু কোশ্চেন লেগেই রয়েছে। তাই আমি বলবো এই কোশ্চেনগুলো যদি সঠিকভাবে না করা যায় তাহলে কিন্তু আমাদের একটু সমস্যার ভুগতেই হবে। তো সেই সমস্যাগুলো যাতে না ভুগতে হয় এর জন্য আমাদের একটু সচেতন থাকতে হবে। তো ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দেশীয় ইংরাজি ভাষায় একাধিক সংবাদপত্র এবং সাময়িক পত্রিকা প্রকাশিত হয়েছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল, দেখো, মার্সম্যান সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ, ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত প্রথম বাংলা দৈনিক সংবাদ প্রভাকর 1831 খ্রিস্টাব্দ থেকে সাপ্তাহিক, 1839 খ্রিস্টাব্দ থেকে দৈনিক, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত সোমপ্রকাশ, দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকা, রাজা ব্রাহ্মণ রায় সম্পাদিত সংবাদ কৌমুদী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বেঙ্গলি, কৃষ্ণ কুমার মিত্র সম্পাদিত সঞ্জীবনী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত সমাচার চন্দ্রিকা, বাল গঙ্গাধর তিলক সম্পাদিত মারাঠি ও কেশরী প্রভৃতি। এই সংবাদপত্রগুলোর মধ্যে দিয়ে কিন্তু সেই সময়কার সমস্ত কাহিনীগুলো, অর্থাৎ করুণ কাহিনী থেকে সমস্ত কাহিনীটাই কিন্তু এখান থেকেই পাওয়া যায়। এবার আসবো আমরা সোমপ্রকাশ। 1858 খ্রিস্টাব্দে কলকাতায় এই চাপাতলা থেকে সোমপ্রকাশ সাপ্তাহিক পত্রিকাটি প্রথম সংখ্যা প্রকাশিত হয়। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, দাগিয়ে নেও। আর আগে যে কটা পত্রিকার কথা বললাম এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ 17 পাতায়, অর্থাৎ এই বাণী সংসদের বইয়ের 17 পাতায় উপরের দিকে এইটুকু কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু 3-4 নম্বর লুকিয়ে রয়েছেই, এটা কিন্তু তোমরা 100% ধরে নিতে পারো। 1862 খ্রিস্টাব্দ থেকে এই পত্রিকা সোনারপুরের কাছে দক্ষিণ চিংড়িপোতা থেকে প্রকাশিত হতে থাকে। এই পত্রিকার সম্পাদক ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ। এই পত্রিকার পরিকল্পনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে বিদ্যাসাগর? আমাদের সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই যশুরে কই আর কসুরের জয়ী সেই বিদ্যাসাগর। তো ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মনে করেন যে ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় বিরুদ্ধবাদী পত্রিকা হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোমপ্রকাশ পত্রিকায় পরিকল্পনা করেছিলেন। প্রতি সোমবার প্রকাশিত হতো বলে পত্রিকাটির নাম দেওয়া হয়েছিল সোমপ্রকাশ, অর্থাৎ সোমবারে প্রকাশ হবে এমন। ব্রজেন্দ্রনাথ লিখেছেন যে সংবাদপত্রকে নির্ভরযোগ্য রাজনীতি ও সংস্কৃতির নীতিতে বাহক সংস্কার নীতির বাহক বলিয়া বাংলাদেশের জনসাধারণের চেতনা ওই সকল বিষয় উদ্বুদ্ধ করতে দ্বারকানাথ সক্ষম হয়েছিলেন। ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় কুৎসিত দলাদলি এবং পরস্পর কর্দম অর্থাৎ কাদামাখা নিরপেক্ষকে তিনি বিসর্জন বা বিভৎস বর্জন করেছিলেন। আর সোমপ্রকাশ পত্রিকার প্রায়ই প্রথম থেকে নীলকর বিরোধী অবস্থায় গ্রহণ করেছিল। 1861 খ্রিস্টাব্দে যখন নীল বিদ্রোহের প্রেক্ষিতে ইন্ডিগো কমিশন স্থাপিত হয় তখন সেই কমিশনে রেভারেন্ড জেমস লং জেরা উপলক্ষে বলেন যে নীলকর বিরোধী বক্তব্যের ক্ষেত্রে হিন্দু প্যাট্রিয়ট সোমপ্রকাশ পত্রিকাগুলি ভারতীয় জনসাধারণের মুখপাত্র হিসাবে কাজ করছে। তখন কিন্তু ইংরেজরা বুঝতে পেরেছিল যে হ্যাঁ, তার বিরোধী কাজকর্ম হতে চলেছে। দেখো, সেই সময় নীলকররা যে করুণ কাহিনী তৈরি করেছিল, অর্থাৎ যে করুণ কাহিনীর মধ্যে দিয়ে ভারতবাসী চলছিল, সেটা কিন্তু এই পত্রিকাতেই প্রকাশিত হয়। সোমপ্রকাশ পত্রিকাটি থেকেই দ্বারকানাথ কিছুদিনের মধ্যেই অবসর গ্রহণ করেন। তবে এই পত্রিকার সম্পাদনার ক্ষেত্রে এই কাজটি এ কারণে বন্ধ হয়নি, অর্থাৎ জনৈক মোহনলাল বিদ্যা বাগিস এই কাজ চালিয়ে যান। দেখো,
ব্রিটিশ সরকার ভাইসরয় লর্ড লিটন কত সাল? 1878 সাল। 1878 সাল বা খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন এবং ভার্নাকুলার প্রেইজ অ্যাক্ট পাশের মাধ্যমে সোমপ্রকাশ পত্রিকায় প্রকাশনা বন্ধ করে দেয়। এর বিভিন্ন কারণ ছিল। কারণগুলো সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করা বন্ধ করা মানেই হচ্ছে ব্রিটিশ সরকারের একটা চাল। কিন্তু দেখো কী কী সোমপ্রকাশ পত্রিকার ব্রিটিশ আমলে ভারতে প্রকাশিত সংবাদপত্রগুলির মধ্যে অন্যতম এক নির্ভীক এবং বলিষ্ঠ সংবাদপত্র। ফলে পত্রিকাটি ব্রিটিশ সরকারের চক্ষুশূল হয়ে উঠেছিল, অর্থাৎ তাদের যে অত্যাচারের কাহিনী সেই পত্রিকায় তুলে ধরা হয়েছিল। 2 নম্বর নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী এই পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। 3 নম্বর হচ্ছে ভারতীয়র মধ্যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ এবং পত্রিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বা করেছিল। এবার আমরা টুকরো খবর একটুখানি দেখো। আধুনিক ভারতের ইতিহাস চর্চার ফটোগ্রাফির ব্যবহার। দেখো আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে ফটোগ্রাফি একটি জরুরি উপাদান। ফটোগ্রাফি তো দরকার। ইতিহাসের উপাদান হিসাবে ফটোগ্রাফ বলতে যা বোঝায় তা অবশ্যই ক্যামেরায় তোলা ছবি। কথা বলে কারণ হলো যে এই যে বর্তমান যুগে যেভাবে বিভিন্ন ধরনের মোবাইল, ট্যাবলেট প্রভৃতি দিয়ে অনায়াসে ফটো তোলা যায়, সেগুলিকে সে সময়ের ফটোগ্রাফারদের সঙ্গে তুলনা করা যায় না, অর্থাৎ সেই সময়টা সম্পূর্ণ আলাদা ছিল। 20 শতকে জাতীয়তাবাদী সংগ্রাম চলাকালীন পর্বে ভারতীয় এবং ইংরেজদের তোলা বহু ছবির হদিশ পাওয়া যায়। এই কথায় আছে ছবি কথা বলে। দেখো ছবি সত্যিই কথা বলে। এইরকম ছবির সম্ভার থেকে সমকালীন সামাজিক এবং রাজনৈতিক ইতিহাসের বহু তথ্য জানা যায়। তবে এই একই সঙ্গে মনে রাখা ভালো যে ছবি যখন কথা বলে তখন সেই কথা সময় মতো সত্যকে তুলে ধরাও হয় এমন, অর্থাৎ এমন নয়। তো দেখো এর কারণ হলো ছবি যিনি তোলেন তার মনে ছবি তোলার সময় কিছু ব্যাপার থাকে। সে ব্যাপারটা আবার চলে যাবো পরের পাতাতে। দেখো ব্যাপারটা থাকে কীরকম না, নানা ধরনের মানসিকতায় কাজ করে। যেমন আইনজীবী বা জীবনী যিনি লেখেন তিনি সবসময় সত্য কথা তুলে ধরেন তা নয়, তিনি কিন্তু মিথ্যাটাকেও সত্য করে, সত্যটাকেও মিথ্যা করে। ফলে ইতিহাসের গবেষককে সেই আত্মজীবনী বা জীবনীকে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করার সময় সতর্ক থাকতে হয়। ফটোগ্রাফারকে ইতিহাসের উপাদান হিসাবে কাজে লাগানোর ক্ষেত্রে গবেষককে সতর্ক থাকতে হবে। 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেস উপলক্ষে তোলা ছবি, নিচে দেখো দ্রষ্টব্য দেখো, হরিপুরা কংগ্রেস দেখেই বুঝতে হবে যে মহাত্মা গান্ধী রয়েছে, তারও অনেক নেতাজি সুভাষচন্দ্র বোস রয়েছেন, আরও অনেকেই রয়েছেন। তো থাকা সত্ত্বেও দেখো সহসা গান্ধীজি সুভাষকে দেখা গেলেও বাস্তবে দেখা যায় যে এই সময় গান্ধী সুভাষের প্রতি সুপ্রসন্ন ছিলেন না, অর্থাৎ গান্ধী সুভাষের প্রতি অসন্তুষ্ট ছিলেন। ঠিক পরের বছর 1939 খ্রিস্টাব্দ, অর্থাৎ 1939 থেকে 45, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে। গান্ধী রোষে পড়ে সুভাষকে কংগ্রেস সভাপতি ত্যাগ করতে হয়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, 1939 খ্রিস্টাব্দ। তো এই 1939 কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি। তো ইতিহাসের তথ্য সংগ্রহে এবার আসবো ইন্টারনেট ব্যবহারের সুবিধা। এটা কিন্তু একটা বড় কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা আমরা আজকে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধাগুলি কী কী, দেখো এই সুবিধা বেশি, আবার অসুবিধাও আছে। তো দেখো আধুনিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম হলো ইন্টারনেট। এই ব্যবস্থা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে বর্তমান দুনিয়ার ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই যোগাযোগ সম্পন্ন হয়। 1960-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে ইন্টারনেটের ব্যবহার উদ্যম হলেও পরিষেবা শুরু হয় কিন্তু 1990-এর দশকে এটা শুরু হয়ে যায়। আর ঠিক 1995 থেকেই খ্রিস্টাব্দ থেকে ইন্টারনেটের ব্যবহার শুরু হয় ভারতবর্ষে। এবারে সুবিধাটা কি একটু দেখব। এটা কিন্তু একটা বড় কোশ্চেন হিসাবে আসতে পারে যে এই ইতিহাস তথ্য সঙ্গে ইন্টারনেটের ভূমিকা কী বা ব্যবহারের সুফল এবং কুফলগুলি আলোচনা করে এই কোশ্চেনটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু উত্তরটা এখান থেকেই পড়ে নিতে হবে, তাতে কিন্তু তোমাদেরই সুবিধা হবে, আর বিস্তারিত বেশি কিছু পড়তে হবে না। তো দেখো সুবিধাটা কী কী, দেখো ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারগুলির সুবিধাগুলি হলো ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে খুব সহজে যে কোনো বিষয়ে তথ্য পাওয়া যায়। আমরা এখানে বসে আছি, সুদূর ইউরোপ থেকে এখানে তথ্য চলে আসছে। 2 নম্বর দেখো খুব কম খরচে দ্রুত প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়।
অর্থাৎ অর্থ, শ্রম, সময়, অর্থেরও সাশ্রয় হয়, সমস্তটাই সাশ্রয় হয়। কিন্তু অল্প সময়ের মধ্যে আজকে আমি এখানে বসে শুধু ইউরোপ মহাদেশে সরাসরি কথা বলতে পারছি, সুবিধাটা এইখানে। 3 নম্বর দেখো, এর মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তের প্রাচীনকাল থেকে আধুনিক কালের তথ্য সবই পাওয়া যায়। আর 4 নম্বর দেখো, ইন্টারনেটের মাধ্যমে অনলাইন লাইব্রেরি থেকে ইতিহাসের তথ্য সংগ্রহ, সমৃদ্ধ দুর্লভ গবেষণামূলক গ্রন্থের কপি অনলাইন, আর আর্কাইভ থেকে, আর্কাইভ থেকে প্রকৃত রিপোর্টের কপি ও এই মহাফেজ খানা সমৃদ্ধ তথ্যও পাওয়া যায়। তাহলে কোনোটাই পেতে অসুবিধা হয় না। এবার দেখো, এই ইন্টারনেট ব্যবহারের অসুবিধাটাও আছে। কি অসুবিধা আছে দেখো, ইন্টারনেট পরিষেবায় একদিকে যেমন আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ, তেমনি তেমনি দেখো আবার ঠিক ততটাই বর্তমান অভিশাপ হয়ে ওঠে। তো ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের অসুবিধাগুলি কী কী দেখো, মুদ্রিত কণ্ঠে পাঠ করে তথ্যের সত্যতা সম্পর্কে যতখানি নিশ্চিত হওয়া যায়, ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের দ্বারা তা সম্ভব হয়। 2 নম্বর দেখো, ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনো সূত্র থাকে না, ফলে তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে ইতিহাসের ছাত্র এবং গবেষকদের মধ্যে প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। এটাও কিন্তু দরকার। 3 নম্বর দেখো, ইন্টারনেটের তথ্য অনেক সময় অসম্পূর্ণ থাকে এবং তথ্য মন গড়া থাকে, নিজেরা বানানো হয়। 4 নম্বর দেখো, অনেক সময় একই বিষয়ে দুটি ওয়েবসাইটের তথ্য পরস্পর বিরোধী হয়, ফলে কোনটি সঠিক কোনটি সঠিক নয় সেটা বোঝা কিন্তু অসম্ভব হয়ে ওঠে। তাই ইন্টারনেট ব্যবহারের সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে। এই যে দেখো, আমরা ইন্টারনেটের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ করছি, তোমাদের সামনে ভিডিও শেয়ার করছি, এর মধ্যে কিছু তথ্য হয়তোবা যারা এই চ্যানেল ছাড়া, অর্থাৎ এডুকেশন চ্যানেল ছাড়া, এডুকেশন তো তোমরা সরাসরি দেখতে পাচ্ছ, বই পড়তে পারছ, কিন্তু মন গড়া কিছু তথ্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়। তো এটাও কিন্তু অসুবিধা, আর আমাদের যেটা করছি সেটা কিন্তু সুবিধা, ঘরে বসে তোমরা জানতে পারছো। তাই এই ইন্টারনেট ব্যবহারে, অর্থাৎ ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি লেখো বা আলোচনা করে। এটা কিন্তু বড় কোশ্চেন আসতেই পারে, এটা কিন্তু একটু পড়ে রেখো, কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনও আসতে পারে। তো আজকে যে প্রশ্নগুলো শেয়ার করব সেই প্রশ্নগুলো আমি কিন্তু খাতায় লিখে রেখেছি। এখন কিন্তু সেই প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে তোমাদের কিন্তু নম্বরের ঝুলিতে নম্বরটা আসতে শুরু করে দেবে। আর আমি বলবো যে চ্যানেলের সাথে যুক্ত যারা আছো তারা তো অবশ্যই কী করবে, যে একটা করে লাইক দিয়ে দেবে প্রয়োজনে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা ভিডিও দেখছো তারা কি করবে, তারাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকন বটনটি অন করে দেবে। তাহলে কি হবে, তোমাদের কাছে খুব শীঘ্রই তাড়াতাড়ি এই চ্যানেল থেকে তথ্যগুলো পৌঁছে যাবে, তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলো না যেন, এটা কিন্তু করো, তাহলে কী হবে, বন্ধুরাও জানতে পারবে। তো আজকে শেয়ার করব, দেখো বোর্ড কিন্তু ক্লিন, এই বোর্ডেই কিন্তু আজকে শেয়ার করবো 1 নম্বর 2 নম্বর করে দিই। 1 নম্বর কোশ্চেন দেখো, শেয়ার করব যে কাদের হাত ধরে এদেশে সাময়িক পত্রিকা, কাদের হাত ধরে এদেশে সাময়িক পত্রিকা ও সংবাদপত্রের সূচনা হয়, দেখো উত্তরটা হবে কি না, ইংরেজদের হাত ধরে। উত্তরটা হবে ইংরেজদের হাত ধরে। 1 নম্বর শেয়ার করা হয়ে গেল। 2 নম্বর শেয়ার করবো, দেখো ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? প্রথম পত্র কোনটি? দেখো উত্তরটা হবে বেঙ্গল গেজেট। সালটা কত? 1780। এটা কিন্তু লিখে রেখো,
সুবিধা হবে তোমাদের। 3 নম্বর লেখো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? পত্র কোনটি? দেখো উত্তরটা হবে যে দিগদর্শন। দিগদর্শন 1818, ভুলো না, এটা কিন্তু তৃতীয়। 4 নম্বর চলে যাব পরের পাতাতে। দেখো মার্কসম্যান সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা কোনটি? সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা কোনটি? সাপ্তাহিক পত্রিকা কোনটি? উত্তরটা দেখো, উত্তরটা হবে সমাচার দর্পণ। সমাচার দর্পণ। 5 নম্বর শেয়ার করব ঈশ্বরগুপ্ত সম্পাদিত প্রথম বাংলা দৈনিক পত্রিকা কোনটি? প্রথম বাংলা দৈনিক পত্রিকা কোনটি? একটুখানি মুছে দিই, কোনটি? দেখো সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর। 6 নম্বর কোশ্চেন শেয়ার করব। 6 নম্বর কোশ্চেন দেখো হিন্দু পেট্রিয়ট পত্রিকার হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? উত্তরটা দেখো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। মুখোপাধ্যায়। 7 নম্বর দেখো সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে? দেখো দ্বারকানাথ বিদ্যাভূষণ। উত্তরটা হবে নাথ বিদ্যাভূষণ। 8 নম্বর কোশ্চেন শেয়ার করবো। দেখো তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। উত্তরটা এখানেই হয়ে যাবে। দেবেন্দ্রনাথ ঠাকুর। দেখো আমার কিন্তু 8টা কোশ্চেন শেয়ার করা অলরেডি হয়ে গেছে। এবার কিন্তু আবার বোর্ডটাকে ক্লিন করতে হবে। বোর্ডটাকে ক্লিন করার সাথে সাথে আমি বলবো আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু প্রয়োজনে কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, প্রয়োজনে একটা লাইক দিয়ে দেবে আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে। আর এই বেল আইকন বাটনটি অন করে দিলে কী হবে, তোমাদের কাছে সকলের আগে ভিডিওটি পৌঁছে যাবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তাই কিন্তু বেল আইকন বাটনটি অন করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরাও কিন্তু জানতে পারবে আর আমিও উপকৃত হব, উৎসাহিত হব। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু 12 পর্যন্ত লেগেই থাকবো। তাহলে
8-এর পরে এবার 9 নম্বর কোশ্চেন শেয়ার করবো। আরও কতগুলো কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2027। দেখো 9 নম্বর কোশ্চেন শেয়ার করবো। 9 নম্বর কোশ্চেন দেখো, সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে? পত্রিকার সম্পাদক কে? উত্তরটা হবে রাজা রামমোহন রায়। 10 নম্বরকে দেখো, 10 নম্বর কোশ্চেন দেখো, বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে? বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে? দেখো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উত্তরটা এখানেই হয়ে যাবে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 11 নম্বর কোশ্চেন দেখো, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে? বনি সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে? পত্রিকার কে? দেখো উত্তরটা হবে কৃষ্ণকুমার মিত্র। এবার দেখো 10, 11, 12 নম্বর কোশ্চেন দেখো, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে? 12 নম্বর কোশ্চেন, দর্শন পত্রিকার সম্পাদক কে? দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায়। এবার 13 নম্বর কোশ্চেন শেয়ার করব। 13 নম্বর কোশ্চেন দেখো, সমাচার পত্রিকা সমাচার চন্দ্রিকা সমাচার কা পত্রিকার সম্পাদক কে? দেখো উত্তরটা হবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়। 14 নম্বর কোশ্চেন দেখো, মারাঠি ও কেশরী পত্রিকার সম্পাদক কে? দেখো উত্তরটা হবে বাল গঙ্গাধর তিলক। গঙ্গাধর তিলক। 15 নম্বর কোশ্চেন দেখো, 10, 11, 12, 13, 14, 15। হ্যাঁ 15 নম্বর কোশ্চেন দেখো, কত সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি পদ ত্যাগ করেন? কংগ্রেসের সভাপতির পদ করেন। সালটা দেখো 1939।
দেখো 16 নম্বর কোশ্চেন, দেখো 16 নম্বর কোশ্চেন, দেখো ভারতে কত সালে ইন্টারনেট ব্যবস্থা শুরু হয়? ব্যবস্থা শুরু হয়, দেখো সালটা কত? 1995 সালে। আর একটা কোশ্চেন বলবো যে ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। সুবিধা ও গুলি করো। দেখো 16টা কোশ্চেন শেয়ার করেছি, একটা বড় কোশ্চেন শেয়ার করেছি, এটা কিন্তু একটু পড়ে দেবে বইয়ের শেষ পাতায়, অর্থাৎ চ্যাপ্টারের, অর্থাৎ বাণিজ্য সংসদের বইয়ের কিন্তু ইতিহাসের ধারণা চ্যাপ্টারের শেষ পাতায় কিন্তু কোশ্চেনটা রয়েছে। তাও আমি ঠিক পাতাটা একটুখানি বলে দিই ঠিক কোন জায়গাটায় উত্তরটা রয়েছে। দেখো ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারের কিন্তু একদম শেষ জায়গাতে গিয়ে চলে আসবো, একেবারে 18 পাতায়। 18 পাতাতেই কিন্তু এসেই দেখবে এই যে ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো, বা সুবিধাগুলি লেখো, না হলে অসুবিধাগুলি লেখো। এই কোশ্চেনটা কিন্তু 2 নম্বর 3 নম্বরেও আসতে পারে। এই কোশ্চেনটা কিন্তু ভালো করে করবে। এর সাথে সাথে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে পরের দিন কিন্তু পরের চ্যাপ্টার ধরবো, কিন্তু তার মধ্যে থেকে কিন্তু মাঝে মাঝে বড় কোশ্চেন শেয়ার করে দেবো, যেগুলো নাকি তোমার টেস্ট এক্সাম তথা 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন করতে শুরু হয়ে যাবে বা তোমাদের কাজে লাগবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।